আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আজকের অনলাইন ক্লাস। সাথে আছি শাহনাজ, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম হিসাব বিজ্ঞানের ঠিক প্রথম চ্যাপ্টারটা, মানে হিসাব বিজ্ঞান পরিচিতি। ইতোমধ্যে আমরা প্রায় 3টি ক্লাস নিয়েছি এবং গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল আমাদের হিসাব সমীকরণের কথা। এবং আমরা সেখানে কোনটা সম্পদ, কোনটা মূলধন, আ এগুলো সম্পর্কে, হিসাব সমীকরণের উপাদান সম্পর্কে নিশ্চিত হতে পেরেছি, এমনটাই আশা করছি। তো আজকেও আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি চ্যাপ্টারেরই আরেকটা জিনিস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে হাজির হয়ে গেলাম। সেটা হলো হিসাব ও হিসাবের শ্রেণীবিভাগ। আচ্ছা, হিসাব ও হিসাবের শ্রেণীবিভাগটা কি এটাই হলো আজকের প্রতিপাদ্য বিষয়। তোমরা এখান থেকে যা শিখতে পারবে, হিসাব কি বলতে পারবে, হিসাবের শ্রেণীবিভাগ বলতে পারবে, একই সাথে লেনদেন থেকে হিসাব চিহ্নিত করতে পারবে। তো চলো শুরু করা যাক। আসলে ব্যাপারটা কেমন? দেখো, হিসাব মানে যেটা বুঝি সেটা হচ্ছে, সংক্ষেপে তোমাদের সাথে যদি আমি শেয়ার করি, সেটা হবে আমার অনেকগুলো কাজ হবে বা অনেকগুলো লেনদেন হবে। সেখান থেকে আমার হিসাব খাতগুলোকে, অনেক লেনদেনের মধ্য থেকে প্রত্যেকটা খাতকে আমি আলাদা, আলাদা করে এই একটা আলমারি যদি চিন্তা করি, তাহলে সেখানকার একেকটা বক্সে রাখা। অর্থাৎ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটির আন্ডারে প্রত্যেকটি রাখা। আমার হচ্ছে প্রতিষ্ঠানে প্রচুর মানে নগদের কার্যক্রম হবে। সেগুলো আমি সবকিছুতে নগদান হিসেবে রাখবো। আমার যত আসবাবপত্র বিক্রয় হবে, সেই জন্য আসবাবপত্র হিসাব রাখবো। আসবাবপত্রর জন্য যন্ত্রপাতি অনেক ক্রয় বিক্রয় হবে, সেটার জন্য আমরা জাবেদা দিব, কিন্তু শেষ পর্যন্ত এসে বছর শেষে আমি যন্ত্রপাতির জন্য একটা হিসাবই রাখবো, যেখানে আমি জানতে পারবো যে আমার এটার কতটুকু আছে নেই। এরকম বেতন, ভাড়া, অগ্রিম বেতন, প্রদেয় হিসাব কিংবা প্রাপ্য হিসাব, প্রত্যেকটির জন্যই আমি এরকম আলাদা, মানে কনসাইজ করে ফেলবো পুরো ব্যাপারটাকে। আসলে সেটা কিভাবে করব, কি কেমনে মানে কি প্রক্রিয়ায় হতে পারে, সেগুলো সম্পর্কে আজকে জানার। আচ্ছা দেখো, প্রথমেই আমরা একটু জেনে নেই হিসাব কি। এখন তোমাদেরকে যদি বলি, তাহলে তোমরা খুব সাধারণ অর্থে, বা তোমরা যেটা জানো আবিধানিক অর্থ, সেটাই বলবা যে জমা খরচের বিবরণ সংরক্ষণই হচ্ছে হিসাব। হ্যাঁ, অবশ্যই তা। কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানে একটা অর্থ রয়েছে এই হিসাবে। সেটা কি? সমজাতীয় লেনদেন সংঘটিত হওয়ার পর এর সাথে জড়িত সকল পক্ষকে যখন উপযুক্ত পৃথক শিরোনামে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়, তখন তা হিসাব নামে পরিচিত হয়। অর্থাৎ আমার যত আসবাবপত্র জাতীয় লেনদেন আছে, তখন সেগুলোর সাথে সেই আসবাবপত্রকে আমি একটা আসবাবপত্র হিসাব নামে, মানে একটা পৃথক শিরোনাম, মানে এটা শিরোনামটা দিতে হবে, আসবাবপত্র হিসাব নামে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়, তখন তা হিসাব নামে পরিচিত হয়। আচ্ছা, আরো কি বলতে পারি? যেমন লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণী হলো হিসাব। মানে আমি একটু আগেও বলেছিলাম যেটা, যে সংক্ষিপ্ত করে ফেলি এবং সেটাকে শ্রেণীবদ্ধ করে ফেলি। আরো বিস্তারিতভাবে বলা যায় যে আর্থিক লেনদেন বিশ্লেষণ করলে একাধিক হিসাব খাত পাওয়া যায়। আমরা তো গত ক্লাসে লেনদেন পড়েছি, সেখান থেকে আমরা নিশ্চয়ই জেনেছি যে আমরা লেনদেন বিশ্লেষণ করলে একাধিক হিসাব খাত পাই। হিসাব খাত একাধিক পাই। আর লেনদেন থেকে সমজাতীয় হিসাবগুলোকে যখন নির্দিষ্ট শিরোনামে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করা হয়, তখনই হচ্ছে তা হিসাব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এতটুকু বুঝতে পারলে হিসাব হচ্ছে সংক্ষিপ্ত এবং শ্রেণীবদ্ধ করা, এবং যেখানে কিনা সমজাতীয় হিসাব খাতগুলোকে নির্দিষ্ট শিরোনামে লেখা হয়। আচ্ছা, এখন আমরা দেখি যে হিসাবের শ্রেণীবিভাগটা আসলে কিভাবে করা হয়। যেটাকে বলছি যে হিসাবের শ্রেণীবিভাগ হচ্ছে যেখানে কিনা তথ্য তারিখ অনুযায়ী সাজানো হয়। আর হিসাব খাত হলো প্রতিটি লেনদেনের প্রতিটি পক্ষের নাম। সেগুলো সম্পর্কে আমরা আরো জানবো। এখান থেকে একটু জেনে নেই যে আমরা আসলে হিসাবের প্রথমত ২ টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একটা সনাতন পদ্ধতি, একটা হলো আধুনিক পদ্ধতি। এখন সনাতন পদ্ধতিটা কি? যেটা আমাদের অনেক দিন যাবৎ চলে আসছে। আ সেখানে সনাতন পদ্ধতিতে ২ টি ভাগে ভাগ করা যায় হিসাবকে। একটা হলো ব্যক্তিবাচক, আরেকটা অব্যক্তিবাচক। আচ্ছা, তারা ব্যক্তিবাচক কি বলছে সেটা দেখছি যে আধুনিক পদ্ধতিতে যেগুলো আছে: সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। এখানে ৫ টির কথা বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আধুনিক পদ্ধতিতে আসলে সমীকরণ পদ্ধতি এটা। তো তোমাদের সাথে আমি গত
ক্লাসে বলেছি যে আমরা আসলে হিসাব সমীকরণের মধ্যে ৬টি উপাদান পেয়ে থাকি। তবে আমি সেখানে বলেছিলাম যে ৫টি উপাদানও কোথায়, কোথায় লেখা থাকতে পারে। সেক্ষেত্রে যেখানে ৫টির কথা লেখা থাকবে সেখানে মালিকানা সত্ত্বের মধ্যে উত্তোলন রয়েছে। অর্থাৎ উত্তোলন সহ হবে ৬টি। আর যদি মালিকানা মানে উত্তোলন না থাকে তাহলে মনে করতে হবে মালিকানা সত্ত্বের সাথে উত্তোলনটি অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে ৫টি বা ৬টি এ ব্যাপারে নিশ্চয়ই তোমরা এখন ক্লিয়ার হলে। আচ্ছা, এখন দেখো অব্যক্তিবাচক আমরা যেটা বলছিলাম যে সনাতন পদ্ধতিতে ২ প্রকার, একটা ব্যক্তিবাচক আর একটা হচ্ছে অব্যক্তিবাচক। অব্যক্তিবাচক আবার ২ প্রকার, একটা হচ্ছে সম্পত্তি এবং নামিক। আর নামিক হচ্ছে আবার ২ প্রকার, একটা হচ্ছে আয় ও ব্যয়। অর্থাৎ তোমরা নামিক দ্বারা বুঝলে যে নামিক হিসাবটার মধ্যে আয় এবং ব্যয় দুটো একত্রে থেকে থাকে। আচ্ছা, এখন আমি তোমাদের সাথে একটু সনাতন পদ্ধতিটি নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলে অভিহিত করা হয়। যেমন ধরো রহিম সাহেবের কাছ থেকে তুমি কিছু কিনলে, তাকে তুমি সেক্ষেত্রে তুমি রহিম হিসাব লিখতে পারো। আ উম আ রহিম হিসাব লিখতে পারো। এবার হচ্ছে সোনালী ব্যাংক, সে একটি প্রতিষ্ঠান। এরকম প্রতিষ্ঠানের নামেও তুমি হিসাব রাখতে পারো। সোনালী ব্যাংক হিসাব, করিম অ্যান্ড কোম্পানি। এখন এই ক্ষেত্রে আমরা ব্যক্তিবাচক হিসাবকে আবার ইন্টারনালি ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাপ্য হিসাব, আরেকটা হচ্ছে প্রদেয় হিসাব। যেমন রহিম সাহেবের কাছে তুমি কিছু কিনতে পারলে, ধারে যদি ক্রয় করো, তাহলে রহিম সাহেব তোমার কাছে কি আ উম আ প্রদেয়? অবশ্যই ধারে যদি তার কাছ থেকে তুমি কিছু ক্রয় করো, তাহলে সে তোমার জন্য একটা প্রদেয় হিসাব, অর্থাৎ সে তোমার জন্য একটা পাওনাদার। তাহলে পাওনাদার রহিম সাহেব, এইভাবে কথাগুলো লিখতে পারো। তাহলে এইজন্যই এই যে প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব ব্যক্তিবাচকের মধ্যে দুটো ভাগ করে দিয়েছে। যেমন ধরো রহিমের কাছে ধারে ৳১,০০০ পণ্য ধারে ক্রয়, তাহলে এই যে ধারে ক্রয় হয়েছে, এখানে ধারে ক্রয় হবে না, এটা বিক্রয় হবে। ধারে বিক্রয়, এখানে রহিম হিসাব, প্রাপ্য হিসাব। একইভাবে প্রদেয় হিসাব, করিমের নিকট থেকে ৳৫০০ পণ্য ধারে ক্রয়, এক্ষেত্রে করিম প্রদেয় হিসাব। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ব্যক্তিবাচক হিসাবের সাথে কেন এরকম ব্যক্তি রিলেটেড কথাবার্তা বলা হয়েছে। এখন দেখো অব্যক্তিবাচক হিসাব খুব সহজেই বুঝতে পারি, এখানে ব্যক্তির কথা থাকবে না, এখানে অন্য কিছুর কথা থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমেই থাকে সম্পত্তিবাচক ব্যাপারগুলো। তাহলে সম্পত্তিবাচক কি? সম্পত্তিবাচক হিসেবে কোনো বস্তু বা সম্পত্তির হ্রাস বৃদ্ধি সংক্রান্ত লেনদেন লেখা হয়। অর্থাৎ আমার কোম্পানিতে বা আমার প্রতিষ্ঠানে যা কিছু হচ্ছে সম্পদ হ্রাস বা বৃদ্ধি, সম্পদ সম্পদের ঘটে, সেগুলো এখানে লিখি। সেক্ষেত্রে কি হতে পারে? আমাদের সম্পদ সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি, দালান কোঠা, যন্ত্রপাতি, নগদান হিসাব, আ ন মানে নগদান হিসাব, তারপর আসবাবপত্র হিসাব, এগুলোকে আমরা সাধারণভাবেই কিন্তু সম্পত্তি নামে জেনে থাকি। এছাড়া আরো আছে নামিক হিসাবের কথা বলছিলাম। বলছিলাম যে নামিক হিসাব হচ্ছে ২ প্রকার। এটাও কিন্তু অব্যক্তিবাচকের মধ্যে। একটা হচ্ছে আয় এবং আরেকটা হলো ব্যয়। অর্থাৎ নামিক হিসাবের অপর নাম আয়-ব্যয় হিসাবও বলা যায়। আচ্ছা, এখানে আমরা খুব ভালোভাবেই বুঝি যে নামিক হিসাবের মধ্যে আয়গুলো কি? বিক্রয় হিসাব আমার একটা আয়, প্রাপ্ত সুদ, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা। অন্যদিকে ব্যয়ের ক্ষেত্রে ক্রয়, বেতন, ভাড়া, প্রদত্ত বাট্টা হিসাব, এগুলো আমাদেরকে ব্যয় হিসাব বলা যায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম সনাতন পদ্ধতি সম্পর্কে। আর আধুনিক পদ্ধতি সম্পর্কে আমরা নতুন করে কিছু বলছি না। গত ক্লাসে এটা কিন্তু এলাবোরেটলি আলোচনা করা হয়েছে। এখানেও ঠিক তেমনটি, তাই নতুন করে আর আনছি না। তোমরা যারা ক্লাসটি দেখোনি, আশা করছি ক্লাসটি দেখে নেবে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে লেনদেন থেকে হিসাব চিহ্নিতকরণ। যেটা বলছিলাম যে আমাদের হিসাব সমীকরণের, আমরা গত ক্লাসে যেটা বলছিলাম যে হিসাব সমীকরণের উপাদান হচ্ছে ৬টি। তোমরা ৫টিও বলতে পারো। আধুনিক পদ্ধতিতে মানে আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতিতে হিসাব সমীকরণ উপাদান ৫টি বা ৬টি, দুটোই গ্রহণযোগ্য। আচ্ছা, সেক্ষেত্রে তুমি যেখানে ৬টি লিখবে সেখানে অবশ্যই উত্তোলনটি থাকবে, আর যেখানে ৫টি লিখবে সেখানে নিশ্চয়ই উত্তোলনটি থাকবে না। মানে মালিকানা সত্ত্বের মধ্যে উত্তোলনটি ইনক্লুড থাকবে। এখন আমরা এইখানে হিসাব করতে গিয়ে আমরা কিন্তু প্রথমেই বলেছি যে হিসাবে আসলে মানে প্রতিটি লেনদেনে দুটি হিসাব খাত জড়িত থাকবে। সেটা কিরকম? নগদে যন্ত্রপাতি ক্রয়। এখন দেখো যন্ত্রপাতি তুমি ক্রয় করেছো, তাহলে কি যন্ত্রপাতি তোমার আসলো, আরেকটা কি তোমার কাছ থেকে নগদ টাকা চলে গেল। তাহলে এখানে আমরা বলছিলাম দুটি পক্ষ, একটা হচ্ছে যন্ত্রপাতি, আরেকটা হলো নগদান। এখন যন্ত্রপাতি, তাহলে ২ টি হিসাব খাত। আমরা এটাকে বলতে পারি হিসাব খাত। তাহলে এখানে কি, কি হিসাব খাত? নগদান হিসাব খাত, আরেকটা হলো যন্ত্রপাতি হিসাব খাত। এবং এক এখানে কিন্তু দুটিই সম্পদ। একটি একটি হয় এখানেও এটাও সম্পদ, এটাও সম্পদ। এখানে আমরা বুঝতে পারছি যে এই দুটো যেমন হিসাব খাত, আর এই যে সম্পদ এগুলো কিন্তু হিসাব সমীকরণের উপাদান। আমরা বলেছিলাম যে হিসাব সমীকরণের উপাদান একটা লেনদেনে একটাও থাকতে পারে উপাদান। সেক্ষেত্রে একটা হয়তোবা বৃদ্ধি পায় আর একটা হ্রাস পায়। কিন্তু
হিসাব খাত কিন্তু মিনিমাম দুটো থাকতেই হবে। হিসাব খাত অবশ্যই দুটি থাকবে। একটি ডেবিট খাত, একটি ক্রেডিট খাত। আচ্ছা, এখন দেখো পরেরটি, নগদে কম্পিউটার ক্রয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার কোম্পানিতে কম্পিউটার এসেছে, তাহলে কম্পিউটার আর নগদ টাকা চলে গেছে, তাহলে নগদ, এই দুটি হচ্ছে হিসাব খাত। তাহলে নগদান হিসাব খাত আর একটা হলো কম্পিউটার হিসাব খাত। আর এই দুটি, কম্পিউটারও একটি সম্পদ এবং নগদানও একটি সম্পদ। তাহলে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে এখানে হিসাব সমীকরণে একটি উপাদান সম্পদই, একটি বৃদ্ধি পাচ্ছে, একটি হ্রাস পাচ্ছে। আচ্ছা, সে ব্যাপারটা হয়তো অন্য ক্লাসে তোমাদের অলরেডি হয়েও গেছে। আচ্ছা, ভাড়া প্রদান। ভাড়া প্রদানের ক্ষেত্রে কি দেখো, প্রথমেই হচ্ছে ভাড়া, আরেকটা হলো নগদান। মানে ভাড়া, তোমার কাছ থেকে টাকা চলে গেছে, মানে ভাড়া খরচ নামে তুমি লিখলে, তাহলে ভাড়া খরচ হিসাব, আর একটা হলো নগদান হিসাব। তাহলে দুটি হিসাব খাত, এই যে দুটি হিসাব খাত পেয়ে গেলে, আমরা বারবারই বলছি যে মিনিমাম দুটি হিসাব খাত পাওয়া যাবে, অনেক সময় বেশিও থেকে থাকে, সেইগুলোর প্রসঙ্গ ভিন্ন। আচ্ছা, তাহলে একটা কি খরচ, আর একটা হলো সম্পদ। এই যে আমরা পেয়ে গেলাম আমাদের উপাদানগুলো। এখন মজুরি প্রদান, একইভাবে তুমি কি কি পাবে এই লেনদেনটির মধ্যে, কয়টা হিসাব খাত পাবে, একটা হলো মজুরি, আর একটা কি নগদান। আচ্ছা, তাহলে এই দুটো হিসাব খাত পেয়ে গেলে, এবং সাথে সাথে তুমি বলতে পারলে যে মজুরি একটি খরচ এবং নগদ একটি সম্পদ। আচ্ছা, অগ্রিম ভাড়া প্রদান, এই ক্ষেত্রে তোমাদের দেখো কি কি পাবে, একটা হচ্ছে অগ্রিম ভাড়া, আর একটা হলো নগদান। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট হয় সাধারণত, এবং নগদান হিসাব এখানে ক্রেডিট হয়, কারণ নগদ টাকা চলে যায়। যাই হোক, এটা দুটোই হিসাব খাত, এবং এক্ষেত্রে অগ্রিম ভাড়া সম্পদ, আর এখানে হচ্ছে নগদও একটি সম্পদ। তোমরা যে এখানে দেখবে যে হিসাব সমীকরণে একটি হিসাব, মানে একটি উপাদানই পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু মানে বুঝতে হবে যে একটা একটা উপাদান বেড়েছে মানে আরেকটা কমেছে। মানে এখানে অগ্রিম ভাড়ায় সম্পদ ডেবিট হয়েছে মানে সম্পদ বেড়েছে, আর অন্যদিকে নগদ ক্রেডিট হয়েছে মানে সম্পদ কমেছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সম্পদ হ্রাস পাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে অগ্রিম বীমা প্রদান, একইভাবে অগ্রিম বীমা ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এবং দুটো হিসাব খাত, এবং আমরা এখান থেকে লেনদেনের উপাদান যেটা, সেটা হচ্ছে সম্পদ, এবং এই পাশেও সম্পদ। ভাড়া বকেয়া, ভাড়া বকেয়ার ক্ষেত্রে কি হচ্ছে, ভাড়া হিসাব ডেবিট হচ্ছে এবং বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট হচ্ছে। ভাড়া ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে ভালো করে জেনে নাও, ভাড়া বকেয়া, মজুরি বকেয়া, বেতন বকেয়া সবগুলোর কিন্তু জাবেদা একই রকম হয়, যে ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। তাহলে মজুরি যদি বকেয়া থাকে, তাহলে মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। এইরকম যদি তোমার বেতন বকেয়া থাকে, তাহলে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। আচ্ছা, এখানেও তোমার দুটো হিসাব খাত, একটা হচ্ছে খরচের হিসাব খাত, আর একটা বকেয়া ভাড়া হচ্ছে মানে হিসাব সমীকরণের যেটা উপাদান, সেক্ষেত্রে এটা একটা হচ্ছে খরচ, আর একটা হলো দায়। এভাবে বলা যায়। আচ্ছা, এখন ধারে পণ্য ক্রয়, এক্ষেত্রে ক্রয় হিসেব ডেবিট, প্রদেয় হিসেব ক্রেডিট। আমরা যার কাছ থেকে পণ্য ক্রয় করি, তার যদি নামটা দেয়া থাকে, তাহলে কিন্তু আমরা এখানে নামটাও লিখতে পারি। সেক্ষেত্রে কিন্তু এটাকে তুমি সনাতন পদ্ধতিতে, এটাকে কি বলতে পারো, সনাতন পদ্ধতিতে কিন্তু এটা ব্যক্তিবাচক হিসাব হয়ে থাকে। আর সনাতন পদ্ধতিতে ক্রয় কি ধরনের হিসাব, এটা কিন্তু তোমাদের প্রায় হচ্ছে আমাদের বহু নির্বাচনী কোশ্চেনে এসে থাকে। সেটা কিন্তু নামিক হিসাব, কারণ এটা ব্যয়ের মধ্যে থাকে। তাহলে এই দুটো হিসাব খাত, এবং সেক্ষেত্রে আমরা খরচ পাচ্ছি, আরেকটা হলো দায় পাচ্ছি। এবার হচ্ছে পণ্য বিক্রয়, তাহলে পণ্য বিক্রয় যদি নগদে হয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, দুটো হিসাব খাত পেয়ে গেলাম। এখন শিক্ষার্থীরা, যদি এটা ধারে হতো, তাহলে নিশ্চয়ই তুমি নগদ কথাটি লিখতে না। তাহলে দুটো হিসাব খাত পেয়ে গেলাম আমি, একটি সম্পদ, আরেকটি হচ্ছে আয়। আচ্ছা, শিক্ষার্থীরা, যদি তোমাকে বলি যে বিক্রয়টি সনাতন পদ্ধতিতে কি ধরনের হিসাব, তাহলে তুমি নিশ্চয়ই সেখানে বুঝতে পারছো, বিক্রয় একটি আয়, তার মানে এটা নামিক হিসাবের মধ্যে যাবে, কারণ নামিক মানেই হচ্ছে আয় ব্যয়। আর এই নগদান হিসাবটি কোথায় যাবে, নগদান হিসাবটি কোথায় যাবে, ব্যক্তিবাচকে যাবে নাকি অব্যক্তিবাচকে যাবে, অবশ্যই অব্যক্তিবাচক। এবং সেটা কিসের মধ্যে, অব্যক্তিবাচকের মধ্যে আমরা দুটো শিখেছি, একটা হলো সম্পত্তি এবং আরেকটা ছিল নামিক। তাহলে এটা কি, এটা হলো সম্পত্তি। এভাবেই আমরা আসলে সনাতন এবং আধুনিক দুটোই আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ আমাদের মাল্টিপল চয়েস যেটা হচ্ছে বহু নির্বাচনী কোশ্চেন, সেটা কিন্তু এসে থাকে। এখন মালিক কর্তৃক ব্যবসায় যদি টাকা আনে 5 লাখ টাকা, তাহলে কি হয়, মালিক কখনো ব্যবসায় টাকা দিলে আমরা সেটাকে সবসময় কি বলি, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন নগদ টাকা আমার জন্য
যেরকম সম্পদ অন্যদিকে মূলধন আমার জন্য দায়। তাহলে এই দুটো হিসাব খাত এবং একই সাথে আমরা জেনে নিচ্ছি যে আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণে আমরা কয়টা উপাদান পাচ্ছি। সম্পদ আরেকটা হচ্ছে দায় বা মালিকানা সত্ত্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে যা শিখলাম সেখানে আমাদের মেইন কথা ছিল যে হচ্ছে আমাদের হিসাব কি সেটা সম্পর্কে জানা। তাহলে আমরা কি বুঝলাম? হিসাব হচ্ছে আমাদের আসলে অনেকগুলো লেনদেন থেকে সেইগুলোকে শ্রেণীবদ্ধকরণ এবং সেটাকে সংক্ষিপ্তকরণ। তাহলে তোমরা এই যে এই লেনদেনগুলো দেখলে প্রত্যেকটার আমরা হিসাব খাত চিহ্নিত করলাম। তোমরা যদি এখন আমি তোমাদেরকে বলি যে এখান থেকে নগদান হিসাবগুলোকে আলাদা করে ফেলো। অর্থাৎ নগদান হিসাবগুলোকে এক জায়গায় নাও। তাহলে তুমি কি করবে? প্রত্যেকটা লেনদেন ধরে, ধরে যেখানে নগদ পেয়েছো সবগুলোকে একটা মানে একটা বইয়ের মধ্যে নিয়ে যাবে। ঠিক যেমনটি আমি বোঝাতে চেয়েছিলাম ওই আলমারির পিকচারটি দিয়ে যে হচ্ছে একটা একেকটা তাকে আমরা একেকটা জিনিস রেখে দিলাম। নগদে যত কিছু সংগঠিত হলো ওইটা সব নগদের মধ্যে রেখে দিলাম। সম্পদ মানে মূলধনের যত কিছু সংগঠিত হলো সেটা মূলধনের মধ্যে রেখে দিলাম। বিক্রয়ের যত কিছু সংগঠিত হলো আমরা সেটা বিক্রয়ের মধ্যে রেখে দিলাম। কারণ আমাদের হাতে তো অনেক ট্রান্সেকশন থাকবে এবং নির্দিষ্ট হিসাবকাল শেষে আমি যখন এই ট্রান্সেকশনগুলো দেখব তখন কিন্তু আমাদের সবকিছু ওলটপালট হয়ে যাবে। যদি না আমরা সঠিকভাবে এই হিসাব সংরক্ষণ করি। কারণ বলা হয় যে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য ব্যর্থতা সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণের উপর নির্ভরশীল। তাহলে তুমি প্রথমেই যদি ভালোভাবে লেনদেনটা চিনো এবং লেনদেন থেকে হিসাব খাতগুলোকে আলাদা করতে পারো, মানে তুমি বুঝতে পারো যে কোনটা এইখানে কয়টা হিসাব খাত এবং সেগুলোকে আলাদা, আলাদা হিসাব খাতে জানতে পারো এবং হিসাবগুলোকে চিহ্নিত করতে পারো, তাহলে তোমার জন্য হিসাব বিজ্ঞান কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি ছিল অপেক্ষাকৃত অনেক বেশি সহজ। তো আমরা আশা করছি ক্লাসটি থেকে তুমি উপকৃত হবে এবং বারবার ক্লাসটি দেখবে এবং সাথে বই নিয়ে বসবে এবং তোমরা ভালো কিছু করবে এমনটাই আশা রাখছি। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি।